আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ২৭ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দরজা বন্ধ হতে ঘরটা যেন হঠাৎ ছোট হয়ে এলো। তেজ রাইসার হাত ছেড়ে দিল, কিন্তু চোখের আগুনটা নিভল না। রাইসা কবজি ঘষতে লাগলো। শক্ত হাতের বন্ধনীতে ছিল ব্যথা তো প্রাপ্য। তেজ ঠান্ডা গলায় বলল, ওর কাছে পড়তে চেয়েছো? রাইসা থমকে গেল। এমন প্রশ্ন আশা করিনি। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আম্মু বলেছিল একজন পড়াতে আসবে। তেজ বলল, একজন পড়াতে আসবে বললো আর তুমি রাজি হয়ে গেলে? জানতে চেয়েছিলে ছেলে নাকি মেয়ে? রাইসা বলল, জি না। তেজ বলল, যাও এখান থেকে। রাইসা অবাকের চরম পর্যায়ে। সে কি ইচ্ছা করে এখানে এসেছে নাকি? নিজেই হাত ধরে বস্তার মতো টেনে নিয়ে এলো, আবার নিজেই বলছে যাও এখান থেকে। ফাজলামের হয়তো একটা লিমিট আছে। যদি রাইসা একটু শক্ত হতো তাহলে এই কথাগুলোই বলে প্রতিবাদ করত। রাইসা কেমন চুপচাপ চলে গেল। রাইসা যাওয়ার সাথে সাথে অরিও তেজের নাকের ডগা দিয়ে রাইসার পিছু পিছু বেরিয়ে গেল মাও মাও করতে করতে। তেজ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার বলার কিছুই নেই। তার ঘরের পোষা হয়ে এখন আরেকজনের পিছু পিছু ঘুরে। তেজের ঘরে এখন দেখা যায় না বললেই চলে, যতক্ষণ নিজ থেকে ধমকি দিয়ে না আনে। একেই বোধহয় বলে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। এতদিন আমি পেলে পুষে বড় করলাম, আর উপরে একজন এসে তাকে আমার দিক থেকে টেনে নিল। কি জোর মেয়েটার। মিনমিন করে বলল, শুধু তাকেই যে টানছে এমন তো নয়, সাথে আমাকেও। মৃগনয়নীর ক্ষমতা ধ্বংসকারীর মতো। যে চোখ সেকেন্ডে তেজের ধ্বংস করে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারে, সে নিশ্চয়ই বিশাল কিছু। হাতের তালু দিয়ে কপালে স্লাইড করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। বাড়িতে এসে মায়ের এসব কর্মকাণ্ড দেখে রেগে ফায়ার হয়েছিল। তার বউকে পড়ানোর জন্য তারই ফ্রেন্ডকে ডাকা হয়েছে, অথচ বিন্দুমাত্র খবর সে জানে না। জানলেও কি লাভ হতো? হতো না। তখন ওই বারণ করে দিত, এত বাড়তি ঝামেলা হতো না। এই যা বউ হিসেবে মানে না, অথচ বউকে কোথায় পড়াবে বা না পড়াবে কৈফিয়ত দিতে হবে। তেজের আগুন একেবারে শিখাই আমাকে কোনো গুরুত্ব মনে করে না। বাড়িতে আমি একটা আগাছা মাত্র। ভয়ঙ্কর রেগে রেগে কথাগুলো স্বামীর কাছে বিচার স্বরূপ বলছে মেহেরিমা নোয়ান। মেয়েদের এই দুইটা জায়গা নিজেকে নিরপরাধ প্রমাণ করা। এক বাবার বাড়িতে যে কেউ কোনো কিছু বললে বাবা হয় একমাত্র খুঁটি, আর স্বামীর বাড়িতে বাচ্চা কাচ্চা কিছু বললে হয় স্বামী। তিনি এখন তার সামনে দাঁড়িয়ে আছে। মাহতাব নয়ন সবে অফিস থেকে এসেছে, এখনো রুমে ঢুকতে পারেনি। মাহতাব নয়ন কোন দিকে যাবে বুঝতে পারছেন না। সামনে ছেলে মেয়ে, স্ত্রী, ছেলের বউ সকলেই উপস্থিত। অবশ্য উপস্থিত থাকতে বাধ্য হয়েছে তেজ। মায়ের এমন চেঁচানো নেহাত বিরক্ত মনে হলো। তারপর বলল, প্লিজ তোমাদের নাটক শেষ করো, আমার কাজ আছে। তেজের দিকে রাগে চোখে তাকালো তার মা। তারপর বলল, আমার কথা তোর নাটক মনে হয়? অভিনয় করি আমি? তেজ নিঃশব্দ, কোনো উত্তর করলো না। তারপর বলল, সবাই বুঝলাম, কিন্তু তুমি ফাহিমকে চলে যেতে বলেছো কেন? আমি তাকে আসতে বলেছি, তুমি না করার কে? তেজ বলল, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানানোর প্রয়োজন মনে করো যে আমি কাউকে তোয়াক্কা করব? মাহতাব নয়ন চেঁচিয়ে বলে উঠলেন, তেজ। মাহারিমা নয়ন বলল, দেখেছো তোমার ছেলের ব্যবহার? তেজ বলল, আমি বুঝতে পারছি না, সামান্য একটা কারণে আমাকে কাঠগড়ায় দাঁড় করানোর মানে কি? মাহতাব নয়ন বলল, তুমি তো বিয়েটা মানো না, তাহলে তাকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিলে এভাবে তুমি হস্তক্ষেপ করতে পারো না। তেজ বলল, বিয়ে মানা আর না মানার প্রশ্ন এখানে উঠছে কেন? গলায় তো ঝুলিয়েছো, তারপর আবার কি বলতে চাও? আমি না মানলে কি বিয়েটা ভুল প্রমাণিত হয়ে যাবে? তোমরাই জোর করে বিয়ে দিয়েছো, এখন না চাইলেও আমার কথা মানতে বাধ্য। উপস্থিত সবাই হতভম্ব। মার্জিয়া রাইসার হাত চেপে ধরে কানে কানে বলল, আমার কি মনে হয় জানো, ভাইয়া তোমাকে নিয়ে জেলাস। কোনো ছেলের কাছে পড়তে দিতে চাই না। দেখো কিভাবে আম্মু আব্বুর সাথে তর্ক করছে, আমি ভাবতেই পারছি না। গ্রেট ভাইয়া। রাইসা মার্জিয়ার কথায় লজ্জা পেল। সত্যিই কি এমনটা? তবে এতটুকু রাইসা খুশি হলো যে তাকে এত ঘৃণা করেও সে কেমন তার অধিকার দেখাচ্ছে। মাহতাব নয়ন গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে কি বলতে চাও? মেয়েটাকে পড়ালেখা বাদ দিতে বলবো? তেজ বলল, আমি তো এমন কিছু বলিনি। মেয়ে টিউটর রাখো, আমি কি বারণ করেছি? ফাহিম থাকলে কি অসুবিধা হতো? সে তো আমাদের চেনা পরিচিত। রাইসাকে আরো ভালো মতো গাইড করতে পারতো। এখন নতুন করে কাকে খুঁজবো আমরা? তেজ বলল, তোমাদের আর কাউকে খুঁজতে হবে না। মেহেরিমা নয়ন বলল, হ্যাঁ এখন তো বলবি, নিজে খুঁজে আন এখন। আমাদেরটা পছন্দ হয়নি দেখি তুমি কাকে খুঁজে আনো। তেজ বলল, আমি খুঁজতে যাব কেন? দরকার পড়লে আমিই পড়াবো। সবাই ভূত দেখার মতো চমকে উঠে তাকালো। মেহেরিমা নয়ন তিরস্কার হেসে বলল, তুই মনে হয় জানিস না রাইসা কমার্সে পড়ে। তেজ বলল, তো? মার্জিয়া বলল, ভাইয়া তুমি তো বিজ্ঞানের টিচার। রাইসা অবাক হলো। সে এতদিন হলো জানে না তার স্বামী একজন টিচার, তাও আবার বিজ্ঞানের। তেজ বলল, বিজ্ঞানের টিচার হলে কি অন্য পড়া আমার জন্য নিষিদ্ধ করা আছে? এই নিয়ে আমি আপাতত কোনো কথা শুনতে চাই না বলে সেখান থেকে এক মুহূর্ত দেরি না করে হাঁটা ধরলো নিজের রুমে। অবাক হওয়ার বিষয় বটে, ছোট থেকে যে ছেলেকে বারবার বলেও নিজের ছোট বোনকে পড়ানোর জন্য রাজি করাতে পারেনি, সে আজ স্বেচ্ছায় তার নামানা বউকে পড়ানোর দায়িত্ব নিল। তাও যে গ্রুপ কিনা তার চোখের বিষ ছিল। কমার্স মানে শুধুই ঝামেলা আর গুরুত্বহীন মনে হতো। কালের বিবর্তনে আজ সেই গ্রুপ তার বউয়ের, এবং পড়াশোনার সিদ্ধান্ত নিল। কি হবে আল্লাহ জানে। মেহেরিমা নয়ন ও মাহতাব নয়ন একে অপরের দিকে তাকাতাকি করলো। ইচ্ছে করে এই গোলমাল পাকিয়েছিল মেহেরিমা নয়ন।
ফাহিমকে দেখে যে তার ছেলে বউকে নিয়ে কতটা পসেসিভ সে তা বুঝতে পেরেছিল। বয়স তো কম হলো না, এসব অভিজ্ঞতা তার পূর্বের। নিজের ছেলেকে না বুঝলে তাহলে এই অভিজ্ঞতার কোনো দাম থাকতো না। তবে এতটুকু ভেবেছিল হয়তো তেজ বলবে এই বিয়ে আমি মেনে নিয়েছি, সেই মোতাবেক পেজ ধরেছিল। কিন্তু তার ছেলে কত প্রকারের ঘাটতেরা সেটাও প্রমাণ হলো। কথা ঘুরিয়ে শুধু পড়ানোর দায়িত্ব নিয়ে নিল কেমন বুদ্ধি খাটিয়ে। রাতের অন্ধকার ধীরে ধীরে বেড়ে ওঠে, যেন আকাশ নিজের আলো আস্তে আস্তে গুটিয়ে নিয়ে পৃথিবীর ওপর এক গভীর নরম ছায়া মেলে দেয়। দিনের ব্যস্ততা, শব্দ, মানুষের তারা সব যেন অন্ধকারের ভেতর ঢুকে শান্ত হয়ে যায়। বাতাসে যখন অন্যরকম অনুভূতি কাজ করে, শহরের ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাঘাট দিনের মতো চাকচিক্যময় হয়ে ওঠে। শহরের রাত দিন খুব একটা বিবেচিত হয় না, দিনের মতোই উজ্জ্বল চারিদিকে রাস্তাঘাট। কেবল ঊর্ধ্ব দিকে না তাকালে কেউ রাত্রির সম্পর্কে খুব একটা পরিলক্ষিত হবে না। সম্পর্ক টানাপোড়ন কোন দিক থেকে কোন দিকে যায় মাপকাঠিতে আনা মুশকিল। ঘড়ির কাঁটা এগিয়ে যায় টিকটিক করতে করতে। জমে থাকে কত না বলা কথা, না বলা স্বীকারোক্তি, চাপা রাগ আর অজানা সব যত্ন। সব মিলিয়ে সম্পর্কের ভিতরে ভিতরে নতুন সমীকরণ তৈরি হয়। বাইরে থেকে যা তর্ক, ভেতরে তা হয় দাবি। বাইরে যা কঠোরতা, গভীরে তা হয়তো ভয়, হারিয়ে ফেলার ভয়, কেউ তাকে খুঁজে। আর এদিকে তোদের দুইজনের হয়েছে কি? চিৎকার করে নিচ থেকে বললেন মার্জিয়ার মা। বললেন অবশ্যই মার্জিয়া আর রাইসাকে। সেই কবে থেকে সাজছে দুইজনে। দুইজনে বলতে রাইসাকে সাজিয়ে দিতে তিনি নিজে বলেছিলেন। মেহেরিমা নয়ন যে একাই এই বাড়িতে সবকিছু সামাল দেন। রান্না শেষ করে সবাই এসেছেন ড্রয়িং রুমে। দেওয়াল ঘড়ির দিকে চোখ যেতেই দেখলো 8:30 বেজেছে, 9টায় নাকি প্রোগ্রাম হবে। তারপর বলল এই তো হয়ে এসেছে মা। উপর থেকে মার্জিয়ার কণ্ঠ থেকে ধ্বনিত হয়ে ভেসে এলো বাক্যটি। ইতিমধ্যে উপস্থিত হলো মাহতাব, নয়ন ও তেজ। বাপ ছেলে দুজনেই সাদা কালো মিশেল পরেছে, সাদা শার্টের উপর কালো কোট, একেবারে কম্বিনেশন। তিনিও ভার্সিটিতে যাবেন বলে ঠিক করেছে। যাবেন বলতে তার প্রিন্সিপাল বন্ধু অর্থাৎ রাইসাকে যেই কলেজে ভর্তি করিয়েছে তিনি তাকে ইনভাইট করেছে। ইনভাইট রক্ষার্থে যেতে পারবেন না আগেই বলে মানিয়ে নিয়েছে, কেননা আজকে তার ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে অফিসে, যা মিস হয়ে গেলে কোম্পানি অনেক টাকা লস হতে পারে। তিনি যাবেন মূলত তার 2 মেয়েকে পৌঁছে দিয়ে অফিসে যাবেন। মেহেরিমা নয়ন দুইজনকে খাবার বেড়ে দিলেন, কারণ মেয়ে দুটোর শ্বাস কখন যে কমপ্লিট হবে তার ঠিক নেই। এতক্ষণ কি তেজ অপেক্ষা করবে? আবার না কুরুক্ষেত্র বাধাই। তারপর বলল আম্মু হয়ে গেছে। বলতে বলতে শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামছে। তেজ এক প্রকার বাধ্য হয়েই তাকালো। ঠিকভাবে খেয়াল করে চোখে পড়লো না রাইসাকে। মার্জিয়া একা একা নেমে আসছে পরনে সবুজ রঙের শাড়ি। তেজ চোখ ফিরিয়ে খাবারে মনোযোগ দিল। মনে মনে বিরক্ত হলো, কিন্তু উপরে উপরে স্বাভাবিক রইল। বিরক্তটা আসলে কি জন্য নাকি কারো জন্য? ভাবনা চিন্তা ছেড়ে খাবারে মনোযোগ দিতে রিনিঝিনি ধ্বনিতে মুখরিত হলো চারিদিক। তবে সেটা শুধুই মনে হয় তেজের কানে, কিন্তু চোখ তুলে তাকানোর প্রয়োজন মনে করলো না। তারপর বলল এসো। রাইসা ধীর পায়ে এগিয়ে মার্জিয়ার পাশের একটা চেয়ার টেনে বসলো। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। শাশুড়ির কথায় মুচকি হাসলো রাইসা। হাত ধুতেই পাশ থেকে মার্জিয়া চেঁচিয়ে উঠল, এই কি করছো তুমি? উপস্থিত সবাই যেন প্রায় ভূমিকম্পের মতো নড়বড়ে হয়ে উঠল। রাইসা ভয়ে হাত নিজের দিকে টেনে অসহায় চোখে তাকালো। মেহেরিমা নয়ন বলল কি হয়েছে, এভাবে চেঁচিয়ে উঠলি কেন? মার্জিয়া রাইসাকে উদ্দেশ্য করে বলল তোমাকে তো একটু আগেই মেহেদি পরিয়ে দিলাম, হাত ধুচ্ছ কেন? একটু থাকতে দাও, নয়তো কালার আসবে না। রাইসা মুখভঙ্গি অপরাধীন নেই করে বলল কিন্তু আপু আমি তো হাত ধুয়ে এসেছি। এখনো 5 মিনিট হয়নি কিনা সন্দেহ, আর একটু অপেক্ষা করতে, কালার না আসলে একদম ভালো দেখাবে না। রাইসা বলল আমি আসলে বুঝতে পারিনি আপু। মার্জিয়া হাত দুটো টেনে নিল, দেখি কেমন হয়েছে। 2 হাতের তালু মেলে ধরতেই মার্জিয়ার চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। হবে নাই বা কেন, হাতের তালুতে টকটকে গাঢ় খয়েরি রং বসে গেছে। এইটুকু সময়ে এত তাড়াতাড়ি কিভাবে এমন রং হতে পারে, যেখানে মার্জিয়া ঘন্টার পর ঘন্টা মেহেদি লাগিয়ে থাকে যাতে সুন্দর কালার আসে। আবেগে মার্জিয়া বলল ওয়াও, তোমার হাতে তো দারুণ কালার এসেছে, এইটুকু সময়ে কিভাবে সম্ভব? রাইসা বেচারা কি করে জানবে? তেজ বাঁকা চোখের সামনে থাকা রাইসাকে দেখলো। তাঁতের সবুজ শাড়ির লাল রঙের মোটা পার সুন্দর করে পরিপাটি করেই সাজিয়েছে মার্জিয়া। সেই কাজল কালা আঁখি দুটো বরাবরের মতোই আকর্ষণ করলো সামনে বসে থাকা পুরুষকে। মাথায় স্কার্ফ পরা, ঠোঁটে লাল রঙের লিপস্টিক শাড়ির পাড়ের সাথে ম্যাচিং করে। যদিও রাইসা এসব শাড়িটারি পরতে চায়নি, কিন্তু মার্জিয়ার জেদের কাছে হার মানলো। একই বাড়ি থেকে দুইজনে একই ভার্সিটিতে পড়ে, তাহলে আলাদা হয়ে যাবে কেন? তাও আবার ননদ ভাবি। এই জন্যই গতকাল মার্কেট থেকে জোড়া শাড়ি এনেছে। শুধু যে শাড়ি একটা নয়, মার্জিয়া যা যা মার্কেট করেছে সবগুলোই ডাবল। তার বান্ধবী জিজ্ঞেস করলে বলেছিল তার ছোট বোনের জন্য। মার্জিয়ার যে কোনো বোন আছে সেটা না জানতে পেরে 2বার হার্ট অ্যাটাক করে চেয়ারে বসে পড়লো। অভিনয় করে বুঝালো এমন বন্ধু যে ছোট বোনকে লুকিয়ে রেখেছে, কাউকে বলেনি। মার্জিয়া বলেছে কাল যখন আসবে তখন দেখতে পারবি। মার্জিয়া বলল জানো, হাজব্যান্ড বেশি ভালোবাসলে এমন কড়া রং হয় মেহেদির, কিন্তু ভাইয়া তো তোমাকে ভালোবাসে। কথাটা সম্পূর্ণ করার পূর্বেই বুঝলো আবেগের ঠেলায় চিল চান্দে।
ভুল জায়গায় সঠিক বাক্য ছুড়ে এখন অসহায় হয়ে মাথা নিচু করে চুপচাপ খেতে গেল। বারবার পানি খাওয়ার পরেও কেমন জানি গলা শুকনো শুকনো লাগছে। যে যার মতো খাওয়া দাওয়া সেরে নিল। যাওয়ার সময় হঠাৎ তেজ রাইসাকে উদ্দেশ্য করে মার্জিয়াকে বলল, এসব কি ফালতু ড্রেস পরেছ? এসব পরে তোরা এখন ভার্সিটিতে যাবি? মার্জিয়া অবাক হলো। সে তো জানে ভার্সিটি থেকে মেয়েদের সবাইকে সবুজ শাড়ি আর ছেলেদেরকে সবুজ পাঞ্জাবি পরে যেতে বলেছে। জানার পরেও এমন প্রশ্ন জিজ্ঞেস করার মানে কি? রাইসা ঠাই দাঁড়িয়ে আছে, চোখে মুখে ভীতিকর ছাপ। তারপর বলল, এসব চেঞ্জ করে আসতে বলো দ্রুত। মেহেরিমা নয়ন এসে বলল, চেঞ্জ করবে মানে? আজকে অনুষ্ঠান আছে সেই জন্য সেজেছে, এতেও তোর প্রবলেম? মেয়েটাকে কেন অত টর্চার করিস? তেজ বলল, আমি কোনো টর্চার করছি না, তাড়াতাড়ি এসব ছেড়ে বোরখা পরে আসতে বলো, নয়তো যাওয়ার দরকার নেই। মার্জিয়া বলল, কিন্তু ভাইয়া আমি অনেক কষ্ট করে সাজি। তেজ বলল, আমি কিছু শুনতে চাইনি, জাস্ট 5 মিনিট এসব ছেড়ে আসতে বলো, একদম জঘন্য লাগছে, আমি সহ্য করতে পারছি না। মাহারিমা নয়ন বলল, সহ্য করতে কে বলেছে? তুই তোর মতো চলে যা, তোর সাথে কি আর যাচ্ছে? তোর বাবা নিয়ে যাবে। মাহাতাব নয়ন খেয়ে চলে গিয়েছেন, বলতে গেলে তেজ তাকে পাঠিয়ে দিয়েছে। একটু আগে তোমার না মিটিং ছিল? হ্যাঁ আছেই তো, তাহলে এখানে বসে আছো যে? ওদেরকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর যাব। তেজ হালকা হাসলো। কি মনে করেছো ওদের পৌঁছে দিয়ে তুমি মিটিং ধরতে পারবে? মাহাতাব নয়ন হাতে থাকা ঘড়ির দিকে চেয়ে ভাবলো আসলেই তো সময় অনেক হয়েছে। তারপর বলল, তাহলে এখন আমি কি করব? তেজ বলল, কি করবে মানে? তুমি কি বাচ্চা ছেলে, তোমাকে শিখিয়ে দিতে হবে? মাহাতাব নয়ন বলল, তেজ তুই কি বাবার সাথে মজা নিচ্ছিস? তেজ বলল, আমার কোনো মজার সময় নেই। মাহাতাব নয়ন কপালে হাত বুলালেন। তেজ তা দেখে আবারও বলল, তুমি যাও, কিন্তু ওদেরকে কে নিয়ে যাবে? তেজ বলল, যেহেতু বাড়ি থেকে আমি যাচ্ছি, ওদেরকে নিয়ে যাব, তুমি গিয়ে মিটিং এ অ্যাটেন্ড করো, নয়তো লেট হয়ে যাবে। মাহাতাব নয়ন বলল, সত্যি নিয়ে যাবি? বাসলাম, তাহলে আমি যাই, বলে তিনি চলে গিয়েছিলেন। পেছন থেকে তেজের ঠোঁটের কোণে সরু ভাঁজ পড়েছিল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।